শিক্ষার্থীরা, আজকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পঞ্চম অধ্যায় কাজ, ক্ষমতা, শক্তি। আশা রাখি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তাহলে কাজ, ক্ষমতা, শক্তির ক্লাস শুরু করি। সবাই মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে বলে আশা রাখি। প্রথমে আমরা কাজ বলতে কি বুঝি? সাধারণভাবে বলা হয় কোনো কিছু করাকে কাজ বলে, কিন্তু বাস্তবে বা ফিজিক্সে কোনোটাই কোনো কিছু করাকে কাজ বলে না। যেমন আমরা 2 ঘন্টা ধরে পড়ার পরে দেখা গেল যে আমরা জিনিসটা কিছুই বুঝলাম না বা আমাদের কোনো আয়ত্তে আসলো না, তাহলে কি আমাদের পড়া হলো? নিশ্চয়ই তোমরা বলবে না যে আমাদের পড়া হয়েছে, তোমরা বলবে না পড়া হয়নি। তার মানে আমরা বিষয়টা শিখতে পারলাম না। তাহলে আমরা যে 1 ঘন্টা বা আধা ঘন্টা বা যে যতটুকু সময় ধরে পড়লাম, সে পড়াটা কোনো কাজ হলো না, অর্থাৎ আমাদের কোনো ফল আসলো না। সেই রকম ফিজিক্সের পরিভাষায় আমরা কোনো কিছুকে করাকেই কাজ বলবো না। কাজ তখনই হবে যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বলের দিকে বা বলের ক্রিয়ারেখা বরাবর বস্তুটা সরণ থাকবে। তোমরা বোঝো যে তুমি একটা জায়গায় ঘুরে আবার জায়গায় চলে আসলে, অর্থাৎ তুমি যে স্থান থেকে রওনা করলে তুমি সেই স্থানে চলে আসলে, অর্থাৎ তোমার কোনো কাজই হলো না। কারণ এখানে এই জায়গায় কাজ বলতে বোঝাচ্ছে যে আমরা বলি যে কাজ সমান বল ইন্টু বল প্রয়োগ বিন্দুর সরণ। অবশ্যই সেটা বলের ক্রিয়ারেখা বরাবর। এই সরণটা কোন দিকে? আমরা যদি বলি বলের ক্রিয়ারেখা বরাবর, ক্রিয়া রেখা বরাবর বল প্রয়োগ বিন্দু সরণ। আমরা যদি একটু চিত্র আঁকি তাহলে বোঝা যাবে পরিষ্কার যে আমরা এ বিন্দুতে একটা বস্তু আছে, এর এফ বল প্রয়োগ করলাম, বলের ক্রিয়ারেখা বরাবর সরণ হলো এস, অর্থাৎ বস্তুটা এ থেকে বি বিন্দুতে গেলে আমরা কাজ ডব্লিউ ইকুয়াল টু লিখতে পারবো বল গুণ অর্থাৎ এফ গুণ এস। তাহলে আমাদের দাঁড়ালো কি? কাজ। তাহলে আমরা বুঝলাম কি যে যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বলের ক্রিয়ারেখা বরাবর কাজ মানে সরণ ঘটে, তাহলে সেটাকে আমরা কাজ বলবো, নচেত সেটাকে কাজ বলবো না। আমি যে কথা উদাহরণ দিলাম যে 1 ঘন্টা ধরে পড়লাম কিন্তু কিছুই শিখলাম না, যেমন সেটা কাজ হবে না, এখানেও বলের ক্রিয়ারেখা বরাবর যদি সরণ না ঘটে তাহলে কাজ হবে না। 1 নম্বর কথা। এখন এরপরে দেখো যে আমি বল প্রয়োগ করলাম, এইরকম একটা বস্তু আছে, এখানে আমি বল প্রয়োগ করলাম, এ বিন্দুতে বল আছে, এফ বল প্রয়োগ করলে বস্তুটা সরণ ঘটলো কোথায়? এসি বরাবর সরণ করলো, এসি বরাবর সরণ হলো। তাহলে আমার এই জায়গায় দেখা যাচ্ছে যে আমার বলের ক্রিয়ারেখা ছিল কোন দিকে? এ বি বরাবর। তাহলে এ বি বরাবর কতটুকু সরণ হয়েছে? এসির যে উপাংশটা আছে সেইটুকুই হচ্ছে সরণ হয়েছে। তাহলে আমরা এটা যদি 1 নম্বর দিই, 2 নম্বরে আমরা বলবো এফ ইন্টু এডি, কারণ এডি হচ্ছে কি এই যে বস্তু সরণ এসি না ধরে তখন ধরতে হবে এই বলের ক্রিয়া রেখা বরাবর যে সরণটা হচ্ছে এডি, সেটাই আমরা লিখব। তাহলে আমরা ত্রিভুজ এ সি ডি হতে আমরা পাচ্ছি কি এডি ভাগ হচ্ছে এসি সমান হচ্ছে কত? কস থেটা। অর্থাৎ এডি সমান কি লিখবো? এসি কস থেটা, তার মানে এস কস থেটা। তাহলে আমরা লিখতে পারি এফ ইন্টু এস কস থেটা। তোমরা জানো বল এবং সরণ দুটোই ভেক্টর রাশি। তাহলে এই যে যখন কস থেটা আসে, দুটো ভেক্টর রাশি এবং তাদের মধ্যবর্তী কোণের কসের গুণফল হয়, তখন আমরা লিখতে পারি এফ ডট এস, অর্থাৎ ডব্লিউ ইকুয়াল টু
এই হচ্ছে আমাদের কাজ। তাহলে আমরা কাজ কি বললাম, যে বলের ক্রিয়ারেখা বরাবর সরাসরি যখন হয় তখনও হচ্ছে, কিন্তু বলের ক্রিয়ারেখা বরাবর সরাসরি না হয়েও বলের দিকে যদি সরণের উপাংশ থাকে তাহলেও সেখানে আমাদের কাজ হচ্ছে, যেটা আমরা এই দ্বিতীয় চিত্রে দেখলাম। এখন আমরা এই কাজ কয় প্রকারের আছে আমরা যদি বলি, সাধারণভাবে আমরা কাজকে 3 অংশে ভাগ করতে পারি। যেমন 1 নম্বরে ধনাত্মক কাজ। কাজকে 3 অংশে ভাগ করলে আমরা কি কি লাগে, কাজকে আমরা যদি 3 ভাগে ভাগ করি তাহলে আমরা একটা হচ্ছে 1 নম্বরে ধনাত্মক কাজ, 2 নম্বরে ঋণাত্মক কাজ, 3 নম্বরে শূন্য কাজ। এই দুটো যে কাজ, বলের ক্রিয়ারেখা বরাবর যদি সরণের একটা উপাংশ থাকে তাহলে তাকে আমরা ধনাত্মক কাজ বলবো। এখানে দেখা যাচ্ছে এই প্রথম চিত্রে, এই যে 1 নম্বর চিত্রে আমাদের বলের ক্রিয়ারেখা বরাবর সরণ ঘটেছে, তাহলে এটাও ধনাত্মক কাজ। এখানেও দ্বিতীয় চিত্রেও আমার বলের ক্রিয়ারেখা বরাবর একটা সরণ ঘটেছে, অতএব এটাও ধনাত্মক কাজ। তাহলে আমরা ধনাত্মক কাজ সম্পর্কে আমাদের একটা ধারণা হলো। এইবার হচ্ছে ঋণাত্মক কাজ। ঋণাত্মক কাজ কিরকম হবে, যে বলের ক্রিয়ারেখার বরাবর না হয়ে কি হবে, বল যেদিকে প্রয়োগ করা হবে বলের বিপরীত দিকে তোমার সরণ ঘটবে। একটা বস্তুকে যখন ভূমি থেকে কোনো উচ্চতায় উঠানো হয় তাহলে আমরা এর থেকে বি বিন্দুতে যদি উঠাই তাহলে এই যে কাজটা হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এইচ, এখানে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ হচ্ছে, এখানে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ, অর্থাৎ এই কাজটাকে আমরা কি বলতে পারি, ঋণাত্মক কাজ। এই কাজটাকে আমরা ঋণাত্মক কাজ বলছি। কেন বলছি, যে আমাদের বল ক্রিয়া করতেছে কোন দিকে, এই দিকে এফ বলটা ক্রিয়া করছে, অভিকর্ষজ বল। অভিকর্ষজ বল এই নিচের দিকে ক্রিয়া করতেছে, আমরা বস্তুটাকে উঠাচ্ছে ভূমি থেকে উপরে, তাহলে এটা আমাদের ঋণাত্মক কাজ হবে। বোঝা গেল? তাহলে এটা ঋণাত্মক কাজ। আবার আরেকটা কাজ আছে, যে ঋণাত্মক কাজের উদাহরণ, যে আমরা যখন একটা বস্তুর উপরে বল প্রয়োগ করি, ঘর্ষণ বল সবসময় বস্তুর গতির বিরুদ্ধে কাজ করে। আমরা এই দিকে যখন এফ বল প্রয়োগ করব আর বিপরীত দিকে ঘর্ষণ বল ক্রিয়া করবে, তাহলে এই বস্তুটাকে যদি আমি সরাইয়ে সামনের দিকে নিয়ে যাই, অর্থাৎ এ বিন্দু থেকে এই জায়গায় বি বিন্দুতে আনি, তাহলে এই ক্ষেত্রে ঘর্ষণ বলের জন্য এটা কি কাজ হবে, ঋণাত্মক কাজ হবে। যে বস্তুর ঘর্ষণ বল যেদিকে ক্রিয়া করতেছে বস্তুর সরণ তার বিপরীত দিকে হচ্ছে। এই 3 নম্বরে হচ্ছে শূন্য কাজ। শূন্য কাজ কাকে বলছে, শূন্য কাজটা হচ্ছে এই, যে আমার কোনোই সরণ ঘটবে না, বলের দিকে কোনো সরণের উপাংশ বা বলের ক্রিয়ারেখা বরাবর কোনোই সরণ থাকবে না, তাহলে সেটা শূন্য কাজ। যেমন আমরা একটা বস্তুর উপরে বল প্রয়োগ করলাম, বস্তুটাকে আমি সরাতেই পারলাম না, যেমন এই রকম এই এফ মানের বল এই বস্তুর উপর প্রয়োগ করে আমি একে আদৌ সরাতে পারলাম না, সেই এ বিন্দুতে ছিল তো থেকেই গেল, তাহলে এটা একটা শূন্য কাজ। আর একটা শূন্য কাজ কিভাবে হয়, যে আমরা একটা বস্তুর উপরে বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করলে আমাদের এই এফ মানের বল প্রয়োগ করলাম, এই যে এ বি বরাবর তার সরণ না ঘটে ঘটলো কোন বরাবর, এ বি বরাবর না ঘটে ঘটলো কোন বরাবর, এসি বরাবর, সে বস্তুটা কোথায় গেল, এর থেকে সি বিন্দুতে গেল, এই কোণটা কত, থিটা। তাহলে শূন্য কাজ হচ্ছে কত, আমরা জানি বল গুণ এই এর থেকে সি বিন্দুটা হচ্ছে সরণ এস, তাহলে এফ ডট এস সমান হবে এফ এস কস 90, কস 90 মানে কত, 0 ডিগ্রি, ওই সরি 0, তাহলে এটা হচ্ছে 0 কাজ বা শূন্য কাজ। তাহলে আমরা মোটামুটি কাজের এইটুকু জানলাম, যে আমরা ধনাত্মক কাজ জানি, ঋণাত্মক কাজ জানি এবং শূন্য কাজ জানি। শূন্য কাজে হচ্ছে বলের ক্রিয়া রেখা বরাবর তার কোনো সরণই থাকবে না, বস্তুটা স্থিরও থাকতে পারে, অথবা কি থাকতে পারে, বল যেদিকে ক্রিয়া করতেছে তার সাথে লম্বভাবে সরণ করতে পারে, তাহলে আমরা সেটাকে শূন্য কাজ বলতে পারি।
এবার আমি বলের কি বলবো, এবার আমি বলের যে একক, প্রথমে মাত্রাটা বলে নিই। বলের মাত্রা, কাজের মাত্রা। কাজের মাত্রা কাকে বলে হচ্ছে, এখানে কাজ মানে কাজের মাত্রা। কাজের মাত্রা, কাজ সমান কি, কাজ ইকুয়াল টু বল গুণ সরণ। তাহলে বোঝা যাচ্ছে কাজের মাত্রা ডব্লিউ ইকুয়াল টু বলের মাত্রা এম এল পার টি স্কোয়ার ইন্টু সরণের মাত্রা এল। তাহলে আমরা কি পাবো, অতএব এম এল স্কোয়ার পার টি স্কোয়ার, এটা হচ্ছে কাজের মাত্রা। এবার আমরা আসি বলের কাজের একক। কাজের একক, কাজের একক আমরা তিনটে পদ্ধতি জানি। তিনটে পদ্ধতি কি কি, সিজিএস, 2 নম্বরে MKS আর FPS, 3 নম্বরে FPS। সিজিএস এ কাজের একক হচ্ছে আর্ক, ERG, বাংলায় বলে আর্ক। আর কাকে বলে, 1 গ্রাম ভরের কোনো বস্তু, 1 ডাইন বল কোনো বস্তুর উপর প্রয়োগ করে যদি বস্তুর সরণ 1 সেন্টিমিটার হয়, বলের ক্রিয়া রেখা বরাবর বস্তুর সরণ যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে তার কাজকে বলা হচ্ছে অন আর্ক। এমকেএস পদ্ধতিতে হচ্ছে জুল। জুল কাকে বলা হচ্ছে, 1 নিউটন বল কোনো বস্তুর উপর প্রয়োগ করলে বলের ক্রিয়া রেখা বরাবর সরণ ঘটবে কত, 1 মিটার। তাহলে আমরা সেই কাজকে বলছি 1 জুল। এটা হচ্ছে ফুট পাউন্ডার। এই ফুট পাউন্ডার কাকে বলা হচ্ছে, 1 পাউন্ডার বল কোনো বস্তুর উপর প্রয়োগ করলে যদি 1 ফিট সরণ ঘটে বলের ক্রিয়া রেখা বরাবর, তাকে বলা হচ্ছে 1 ফুট পাউন্ডার। তাহলে এইটা আমরা জানলাম। আরেকটা একক আছে, সেটা হচ্ছে কাজের অভিকর্ষীয় একক। সেই অভিকর্ষীয় এককগুলো আমি সামনের দিন দেখাবো। আমি আজকে আরেকটু জিনিস দেখাতে চাচ্ছি কাজের, যে এটা অভিকর্ষীয় একক খুব বেশি প্রয়োজন হয় না, তবু আমি সামনের ক্লাসে দেখাবো। আজকে দেখাবো যে আমরা কাজ তো জানলাম, কাজের একক জানলাম, মাত্রা জানলাম। এইবার আমরা কি বলবো, যে কাজ আমরা যে হিসাব করেছি বল গুণ সরণ, এখন এই বল বিভিন্ন কায়দার বল আছে। সেটা হচ্ছে কি, পরিবর্তনশীল বল আছে, ধ্রুব বল আছে, এরকম অভিকর্ষীয় বল আছে, মহাকর্ষ বল আছে, স্প্রিং বল আছে, তারপরে স্থিতিস্থাপক বল আছে। এই বিভিন্ন বলের জন্যই আমাদের কাজের ধরনও বিভিন্ন রকম হয়। আজকে আমি আরেকটা শুরু করি, সেটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। বল দ্বারা কৃত কাজ একদম সিম্পল একটা বিষয়, যে আমরা পরিবর্তনশীল বল কাকে বলাচ্ছে, যেমন স্প্রিং বল, এক ধরনের বল স্প্রিং বল। এই যে এস বলটা কি, সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। যত স্প্রিংটাকে টেনে লম্বা করবা, যত টেনে লম্বা করা হবে, এই স্প্রিং বলটা সরণের বিপরীত দিকে সে কি করবে, ক্রিয়া করবে। সরণটা যদি এই দিকে হয়, স্প্রিং বলটা কি করবে, সে এই দিকে কাজ করবে। অর্থাৎ সরণটা যদি ডান দিকে হয়, স্প্রিং বলটা এখানে আমার বাম দিকে সে কাজ করবে। তাহলে
আমরা এইটা পরিবর্তনশীল বল, সরণ যত বেশি হবে বলও তত বেশি হবে। এইরকম একটা জিনিসটাকে আমরা এইভাবে গ্রাফিক্যালি দেখাতে পারি যে এখানে এই যে বলটা এক্স এর ফাংশন, ফাংশন কাকে বলে? ফাংশন হচ্ছে এই জিনিসটা যে দুটো চলক, একটা স্বাধীন চলক আর একটা অধীন চলক। তোমরা জানো নিশ্চয়ই যে স্বাধীন চলক আর একটা হচ্ছে অধীন চলক। স্বাধীন চলক কাকে বলা হচ্ছে? যে চলকটা অন্য চলকের উপর নির্ভরশীল না, তাকে বলা হচ্ছে স্বাধীন চলক। এই জায়গায় সরণটাকে যদি আমি স্বাধীন চলক বলি, তাহলে অধীন চলকটাকে এফ অর্থাৎ বল। তাহলে বল কার উপর নির্ভরশীল? এক্স এর উপর নির্ভরশীল। এখন এই অধীন চলকটাকে স্বাধীন চলকের ফাংশন বলে, ফাংশন। অর্থাৎ এফটা হচ্ছে এক্স এর ফাংশন। এফ হচ্ছে কার ফাংশন? এফ এক্স এর ফাংশন হচ্ছে এফ। এই জন্য আমরাকে এইভাবে এফ এক্স লেখা হচ্ছে যে এফটা এক্স এর উপর নির্ভরশীল। এখন এই পরিবর্তনশীল বল অর্থাৎ যত সরণ হবে এক্স অক্ষ বরাবর আমি যদি সরণ লিখি, ওয়াই অক্ষ বরাবর যদি বল লিখি, তাহলে আমরা এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অংশে যদি আমি এটাকে ভাগ করি, এরকম ছোট ছোট অংশে ভাগ করি, এই ক্ষুদ্র এক একটা অংশটা আমরা বলছি, এটুকু বলছি ডিএল এক্স। এই জায়গায় বলটা ধ্রুব ধরছি, এইটুকুর ভিতরে বলটা ধ্রুব। এখানে হচ্ছে আবার একটু বল চেঞ্জ হয়ে এফ টু ধরতেছি, এই জায়গায় সরণ একই রকম ধরতেছি ডেল এক্স। এখানে শুরু হয়েছে এক্স এর মান হচ্ছে কত? এক্স আই, আর শেষে হচ্ছে এক্স এফ। তাহলে আমরা এখানে বলবো যে প্রথম যে ডেল এক্স সরণের জন্য আমাদের কাজ হয়েছে W1 ইকুয়াল টু F1 ডেল এক্স। দ্বিতীয় টুকুর জন্য কত? F2 ডেল এক্স। এইরকম করতে করতে আমরা এই জায়গায় যে Fn, এটা হচ্ছে ডেল এক্স। তাহলে আমরা Wn ইকুয়াল টু লিখতে পারি Fn ডেল এক্স। তাহলে আমার মোট কাজ কত? মোট কাজ W ইকুয়াল টু W1 W2 Wn, অর্থাৎ F1 ডেল এক্স F2 ডেল এক্স প্লাস Fn ডেল এক্স। আমরা যদি ডেল এক্সটাকে কমন নিই, তাহলে F1 প্লাস F2 প্লাস Fn, এইটুকুনি কমন নিলাম ডেল এক্স। এইটুকুনি লেখা যায় সামেশন অফ এফ আই, আই মান 1 থেকে n পর্যন্ত ইন্টু ডেল এক্স। তাহলে আমার মোট কৃত কাজ আমরা এটা লিখতে পারবো। তাহলে এই যে টোটাল কাজটা, এই জিনিসটাকে আমরা যদি ডেল এক্স আমরা এইভাবে বের করতে পারি। এখন ডেল এক্সটা যদি খুব ক্ষুদ্র হয়, ডেল এক্স টেন্ডস টু 0, অর্থাৎ এইটা যদি হয় হলে আমরা তখন কি লিখতে পারবো? W ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ, তখন সামেশন থেকে ইন্টিগ্রেশন আসে। ইন্টিগ্রেশনটা কখন আসে? যখন খুব ক্ষুদ্র পরিবর্তনের জন্য আমরা হিসাব করি, অর্থাৎ এর কোনো জায়গায় বিচ্ছিন্ন ঘটবে না। এখানে সবটুকুই আমরা প্রত্যেকটা পয়েন্টে আমরা হিসাব করব এবং পরিবর্তনটা খুব ক্ষুদ্র হলে আমরা এটাকে লিখতে পারি এফ এক্স। এফটা কার ফাংশন? এক্স এর ফাংশন, এই জন্য লিখতে হবে। এবং এর লিমিটটা হবে কত? যে আমরা কোন সীমার ভিতরে হিসাব করব? এক্স এর মান এক্স আই থেকে এক্স এফ পর্যন্ত, অর্থাৎ বস্তুর সরণ হবে এক্স আই থেকে এক্স এফ পর্যন্ত হলে আমার টোটাল কাজটা এরকম পাবো। আমরা মনে হয় বুঝলাম এটা। এটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের হিসাব। এখন এই যে হিসাবটা করলাম, এইবার আমরা স্প্রিং বল, এইরকম আরেকটা জিনিস দেখাই যে স্প্রিং বল দ্বারা কৃত কাজ যদি আমরা হিসাব করি সেটা কেমন হবে। এটা এই সাইডে থাকুক, বুঝতে সুবিধা হবে। স্প্রিং বল দ্বারা কৃত কাজ,
স্প্রিং বল দ্বারা কৃত কাজ। একদম সিম্পল বিষয় যে আমার একটা সিম্পলি একটা স্প্রিং এখানে আছে, এখানে এম ভরের একটা বস্তু আছে। এখন আমি একে বাইরের দিকে টেনে নিয়ে গেলাম, এই অবস্থায় আমি একে স্থির করে রাখিছি এখানে এই বিন্দুতে, এইটা মনে করো বি বিন্দু। এখন এই জায়গাটা হচ্ছে এক্স আই অবস্থানে আছে, আর এইটা আছে এক্স এফ। এই বস্তুটাকে বাহ্যিক বল, স্প্রিং বলটা কোন দিকে ক্রিয়া করবে? এ। এখন এই বাহ্যিক বলটা অপসারণ করলে স্প্রিং বলটা একে টেনে এই দিকে নিয়ে আসবে। কোন দিকে? এর থেকে বি বিন্দুর দিকে, এই বি বিন্দুর দিকে নিয়ে আসবে স্প্রিং। তাহলে আমরা এটা জানি, Fs is proportional to minus x। স্প্রিং বল সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। এখন এইটাকে আমরা উঠাই দিলে Fx equal to minus kx। এই জায়গায় কেটাকে বলা হয় কি? স্প্রিং ধ্রুবক। এই কেটার একটু ডেফিনেশন এখানে দিয়ে দিই। কে কে বলা হচ্ছে স্প্রিং ধ্রুবক, এটাকে বলা হচ্ছে স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক। এখন স্প্রিং ধ্রুবক কাকে বলে? অনেক সময় সংজ্ঞা দেয়। কে ইকুয়াল টু কি দাঁড়ালো? Fs। এই জায়গায় বলা হচ্ছে স্প্রিং এর মুক্ত প্রান্তের একক সরণ ঘটালে যে স্প্রিং বলের সৃষ্টি হয়, বা যে স্প্রিং এর ভিতরে যে উদ্ভূত বাধাদানকারী বলের সৃষ্টি হয়, সেটাকে বলা হচ্ছে স্প্রিং ধ্রুবক। অর্থাৎ কি বললাম? যে স্প্রিং এর মুক্ত প্রান্তের সরণ একক ঘটালে স্প্রিং এর ভিতরে যে স্প্রিং বলের উদ্ভব হয় বা যে বাধাদানকারী বলের সৃষ্টি হয়, সেটাকে বলা হচ্ছে স্প্রিং ধ্রুবক। কে এর একক কি হলো? তাহলে কে এর একক হলো, এটা হচ্ছে নিউটন পার মিটার। তাহলে নিউটন পার মিটার। অনেক সময় কে এর মান আছে, মনে করো 2 নিউটন পার মিটার। এই কথা বলতে কি বোঝায়? স্প্রিং এর মুক্ত প্রান্তের সরণ কতটুকু ঘটাবো? 1 মিটার ঘটালে ওই স্প্রিংটা যদি 2 নিউটন বাধা দেয় বা বাধাদানকারী বলের সৃষ্টি হয়, তাহলে ওই স্প্রিং ধ্রুবকটাকে বলা হচ্ছে 2 নিউটন পার মিটার। আমরা বুঝলাম। এইবার দেখো, আমরা Fs বল দ্বারা মানে স্প্রিং বল দ্বারা আমরা কতটুকু সরণ ঘটাচ্ছি? dx সরণ ঘটাতে কৃত কাজ কতটুকু হবে? dw ইকুয়াল টু আমরা লিখব fx dx মাইনাস kx dx। এখন আমরা সরণ কতটুকু ঘটাচ্ছি? x এর মান x i থেকে x ইকুয়াল টু xf ঘটাতে কিন্তু কাজ কত হবে? w ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ dw মাইনাস kx dx xi xf। এখন কে কনস্ট্যান্ট বাইরে আসলে কি হবে? মাইনাস কে। এক্স এর মান কি হবে? এক্স এর পাওয়ার 1 বেড়ে যাবে, তাই দিয়ে ভাগ হবে xf xi। তাহলে মাইনাস হাফ কে xf স্কয়ার মাইনাস xi স্কয়ার। কেন হলো? এখানে হচ্ছে হাফটা বাইরে চলে আসলো, x এর পরিবর্তে xf বসবে, x এর পরিবর্তে xi বসবে। এবার মাইনাসটা কমন নিলে আমাদের কি হবে? হাফ কে xi স্কয়ার মাইনাস xf স্কয়ার। এই তাহলে স্প্রিং বল দ্বারা কৃত কাজের রাশিমালায় আমরা এইটুকু পেলাম। এই আজকের আমাদের এই আলোচ্য বিষয় এইটুকুই আমাদের শেষ, যে আমরা
পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ আমরা বের করলাম এবং তার সাথে দুটো সিমিলারিটি দেখালাম। একটা হচ্ছে যে আমরা লেখচিত্রের মাধ্যমে আমরা করে দেখালাম, আর এটা সরাসরি যে স্প্রিং বল একটা কি বলা যায় পরিবর্তনশীল বল, যে বল সরণের উপর নির্ভরশীল, সেই বল দ্বারা কৃত কাজের রাশিমালা কেমন হবে সেটা আমরা দেখলাম। তাহলে আমরা বুঝলাম যে পরিবর্তনশীল বল দ্বারা আমরা কৃত কাজ বের করলাম। আগামী দিনে আমরা ক্লাসে দেখাবো যে স্প্রিং বলের বিপরীতে মানে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ দেখাবো, আর কি দেখাবো, মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ দেখাবো, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ দেখাবো। এই কটা জিনিস দেখালে আমাদের মোটামুটি হয়ে যাবে, যে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে যে এতগুলো কাজ আমরা দেখাবো, এবং এই বিষয়ে আমাদের অঙ্কও আসবে। আমরা আশা রাখি সবাই পারবো এবং ভালোভাবে খেয়াল করব। তাহলে আজকের এই পর্যন্তই, সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।